নমস্কার। কেন্দ্রীয় বাজেটের বিরুদ্ধে আগরতলায় কর্মচারীদের মিছিল সংগঠিত হলো। পথসভায় শিক্ষক কর্মচারী নেতৃত্ব বক্তব্য রেখেছেন। বাজেটকে জনবিরোধী বলার পাশাপাশি বাজেট গরিব মারার বাজেট বলে তারা দাবি করেছেন। তার পাশাপাশি পুরনো পেনশন প্রথা ফিরিয়ে আনার দাবি তারা করেছেন। নয়া পেনশন স্কিম বাতিল করার দাবি যেমন করেছেন, ঠিক তেমনি পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনার যৌক্তিক কথাও তারা স্বীকার করেছেন এবং তা তুলে ধরেছেন জনসমক্ষে। আগরতলায় টিএসসিসি এসবি রোড সমন্বয় ভবন অফিস প্রাঙ্গণ থেকে তাদের মিছিল শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে প্যারাডাইস চৌমুহনীতে এসে তারা পথসভায় মিলিত হয় এবং সেখানে বিভিন্ন স্তরের নেতৃত্ব বক্তব্য রাখেন। তার আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। আমরা আজ বিষয়টি উত্থাপন করে আপনাদের প্রত্যেকের কাছে বিষয়টি তুলে ধরার প্রয়াস নিয়েছি। শুধু রাজ্যের শিক্ষক কর্মচারী সহ সকল অংশের মানুষের জন্য যেসব কথাগুলো প্রায় প্রতিদিন আমরা বলি, আপনাদের সকলকে নিয়ে আলোচনা করি, তার আরও এক ধাপ বলতে পারেন আজ। পুরনো পেনশন প্রকল্প, আপনারা অনেকেই জানেন যে পুরনো পেনশন প্রকল্প ফিরিয়ে আনার দাবি শুধু বামপন্থী কোনো শিক্ষক কর্মচারীদের দাবি শুধু নয়, কিংবা টিএসসিসি এসবি রোডের দাবি শুধু নয়, অন্যান্য যে শিক্ষক কর্মচারী সংগঠন রয়েছে সেই শিক্ষক কর্মচারী সংগঠনেরও দাবি রয়েছে। তার সঙ্গে পুরনো পেনশন প্রকল্প ফিরিয়ে আনার দাবি আজ যেমন উত্থাপন করা হয়েছে, বাজেটের বিরুদ্ধেও তাদের বক্তব্য তারা রেখেছেন। কেনই বা তারা বাজেটের বিরোধিতা করেছেন, তার যুক্তি কিংবা বক্তব্য কিংবা তথ্য তারা উপস্থাপন করেছেন তাদের ভাষণে। আপনারা যারা আমাদের সঙ্গে নিয়মিত কথা বলেন, নিয়মিত বক্তব্য রাখেন, রাজ্যের শিক্ষক কর্মচারীদের বিষয়গুলো নিয়ে অনেকে আলোকপাত করেন, অন্যান্যরা যারা আছেন তারাও করেন। আমরা বেশ কয়েকদিন ধরে রাজ্যের শিক্ষক কর্মচারীদের পাওনা গণ্ডা, শিক্ষক কর্মচারীদের বিষয়বস্তু, শিক্ষক কর্মচারীদের যে বক্তব্য, অষ্টম বেতন কমিশন হোক কিংবা পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ কার্যকর করা, এবং এই সময়ের মধ্যে কার্যকর করাই শুধু বিষয় নয়, এই সময়ের মধ্যে ষোড়শ অর্থ কমিশন নিয়ে যথেষ্ট চর্চা চলছে। রাজ্যের শিক্ষক কর্মচারীদের মধ্যে দাবি উঠেছে বা বক্তব্য যে তার চলতি বছর 31 অক্টোবরের মধ্যে সমস্ত বকেয়া তাদের মিটিয়ে দিতে হবে এবং এই বকেয়া মিটিয়ে দেওয়ার প্রেক্ষাপট তারা উল্লেখ করেছেন। সামগ্রিক বিষয়গুলো তারা উপস্থাপন করেছেন। আজ টিএসসিসি এসবি রোড যে কর্মসূচি সংগঠিত করেছে, সে কর্মসূচির নিরিখে তারা তাদের বক্তব্য রেখেছেন। সেই বক্তব্যের অংশবিশেষ যেমন আমরা শুনব, তার পাশাপাশি আমরা আপনাদের কথাও শুনব। আপনারা যারা আমাদের সঙ্গে নিয়মিত কথা বলেন তাদের কাছে আরো একবার অনুরোধ, কম সময়ের মধ্যে মূল বক্তব্য উপস্থাপন করবেন। আর আরো একটি বিষয় রয়েছে, যখন আপনি আমাদের সঙ্গে কথা বলবেন তখন অন্য কোনো মাধ্যম থেকে আপনার কথা শোনার চেষ্টা করবেন না। আপনি পরবর্তী সময় আমাদের রেকর্ড করা বক্তব্যগুলো শুনবেন। আমরা শুরুতে প্রতিক্রিয়া, তারপর ভাষণে কিছু অংশ শুনব। কেন্দ্রীয় সরকার যে বাজেট পেশ করেছে তাতে দেখা গেছে যে শ্রমজীবী মানুষদের জন্য, গরিব মানুষদের জন্য গতবারের থেকেও ব্যয় বরাদ্দ কমিয়েছে। একটা মধ্যবিত্তদের জন্য একটা প্রচার করা হচ্ছে যে 12 লক্ষ আয় পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। আসলে এটা একটা কৌশল। 140 কোটি মানুষের দেশে মাত্র 3 কোটি হচ্ছে আপনার 12 লক্ষ আয় করে। এটা একটা মধ্যবিত্ত এবং শ্রমজীবী মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করার একটা অদ্ভুত কৌশল, অথচ ধনীদের উপর কোনো কর দেওয়া হয়নি। এই বাজেটের বিরুদ্ধে আজকে আমাদের প্রতিবাদ মিছিল এবং সভা। এছাড়াও পেনশনের এক নতুন নামকরণ করা হয়েছে ইউনিফাইড পেনশন স্কিম, যা দিয়ে পুরনো পেনশন স্কিমকে পুরোপুরি অস্বীকার করা হয়েছে এবং এনপিএস এর থেকেও এটা অনেক বেশি মারাত্মক। তাই আজকে আমরা পথে নেমেছি এবং এই মিছিল আমরা সংগঠিত করছি। আমাদের যেটা এনপিএস এর পরিবর্তে কেন্দ্রীয় সরকার ইউপিএস ঘোষণা করেছে, আমাদের গত 24 তারিখ ইউপিএস এর নোটিফিকেশন করেছে। আমরা প্রথম দিন থেকেই সন্দেহ প্রকাশ করেছিলাম যে ইউপিএস কোনো অবস্থাতেই শিক্ষক কর্মচারীদের পেনশনের বিকল্প হতে পারে না ওপিএসের। তাই আমরা সারা ভারতবর্ষের কর্মসূচি হিসাবে আমরা এই ইউপিএসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব এবং পুরনো যে ডিফাইন্ড পেনশন স্কিম, সেই পেনশন স্কিম চালু করার দাবিতে আমরা লড়াই জারি রাখবো। পাশাপাশি গত 1 ফেব্রুয়ারি কেন্দ্রীয় সরকারের যে সাধারণ বাজেট, এই সাধারণ বাজেটে আমরা লক্ষ্য করলাম শিক্ষা, স্বাস্থ্য, বেকার যুবকদের যেভাবে বঞ্চনা করে বাজেট পেশ করা হলো। তাই আমরা দায়িত্বশীল সংগঠন হিসেবে শুধু আমাদের পেশাগত সমস্যা নিয়ে আমরা লড়াই সংগ্রাম করি না, সারা ভারতবর্ষের আপামর জনসাধারণ
বাজেট, এই বাজেটের নেতিবাচক যে দিকগুলো আছে সেগুলোর বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে। মাননীয় চেয়ারম্যান কমরেড রঞ্জিত রুদ্রপাল এবং এই পথসভায় স্কুল এবং অফিস ছুটির পর যারা এই সমন্বয় কমিটির মিছিল করেছেন এবং পথসভায় এখনো পর্যন্ত আছেন, তাদের সকলকে, আরক্ষা দপ্তরের বন্ধু যারা আমাদের পথ চলতে মিছিল করতে সাহায্য করেছেন তাদেরকে, এবং সংবাদ মাধ্যমের বন্ধুগণ, পথচারী, ব্যবসায়ী যারা আমাদের কথা শুনতে পাচ্ছেন তাদের সকলকে আমাদের ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এসবি রোডের পক্ষ থেকে আমরা অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এই মিছিল এবং পথসভার মধ্যে দিয়ে যে কথা রাজ্যের জনগণের সামনে তুলে ধরতে চাইছি সে কথা আপনারা এতক্ষণ শুনছিলেন। আপনারা জানেন গত 1 ফেব্রুয়ারি আমাদের দেশের কেন্দ্রীয় সরকার বাজেট পেশ করেছে এবং স্বাধীনতার পর এই বাজেট হচ্ছে অভূতপূর্ব, যা এর আগে আর কখনো দেখা যায়নি। এবং বাজেট অধিবেশনের শুরুতে আমাদের দেশের মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যে ভাষণ রেখেছেন সেই ভাষণের মধ্যে দিয়েও আমরা লক্ষ্য করেছি যে বাজেট কি হতে চলেছে তার একটা আভাস তিনি দিয়েছিলেন। এবং আমরা দেখলাম দেশের মাননীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এ যাবৎকাল বেশ কয়েকবার, অন্তত 6 বার বাজেট পেশ করেছেন। আমরা দেখলাম যে বাজেটের মধ্যে মধ্যবিত্তদের জন্য অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে সূচনাতেই মাননীয় রাষ্ট্রপতি বলেছিলেন এবং নির্মলা সীতারামন জিও এই কথাটাই বলবার চেষ্টা করেছেন। এবং আমরা লক্ষ্য করলাম যে নয়া উদারবাদী অর্থনীতির যে ফল, সেই ফলে আমাদের দেশে মধ্যবিত্তের সংখ্যা বাড়ছে বলে সমীক্ষা বলছে। এবং এই মধ্যবিত্তদেরকে তাদের সমর্থন আদায় করবার জন্য এবং তাদেরকে বাজেটের মধ্যে সুকৌশলে এই মধ্যবিত্তদের সম্পর্কে বলা হয়েছে যে 12 লাখ পর্যন্ত আয় কর ছাড় দেওয়া হয়েছে। মধ্যবিত্তরের মধ্যে যারা যারা বিষয়টা, এই কৌশলটা ধরতে পারছেন না, তাদের অনেকেই কিন্তু বলবার চেষ্টা করছেন যে এই বাজেট এই যাবৎকালের মধ্যে সবচেয়ে ভালো বাজেট হয়েছে। অর্থাৎ যেটা কেন্দ্রীয় সরকার করতে চাইছেন সুকৌশলে, সরকার যেসব খাতে তার সরকারি দায়িত্ব পালন করা উচিত, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, বাসস্থান, অন্যান্য সামাজিক খাত, কৃষি খাত, যে বিষয়গুলিতে গুরুত্ব দেওয়া উচিত সেই সমস্ত জায়গায় তারা বিদেশি বিনিয়োগ করছেন, বেসরকারীকরণ করছেন। এই জিনিসগুলো আমরা লক্ষ্য করছি। সরকার তার দায়িত্ব থেকে হাত উঠিয়ে নিচ্ছেন। কিন্তু এ যাবৎকালের মধ্যে যে 140 কোটি দেশের মানুষের মধ্যে এই 12 লাখ আয়। আপনারা দেখলেন আগরতলায় টিএসসিসি এসবি রোডের মিছিল এবং পথসভায় বক্তব্যের কিছুটা অংশ আপনারা শুনলেন। আমরা বেশ কয়েকদিন ধরে রাজ্যের শিক্ষক কর্মচারীদের যে পাওনা করের হিসাব আমরা তুলে ধরি। আমরা বারবার বলি যে আমরা যে বিষয়গুলো উত্থাপন করি সেই বিষয়গুলো কোনো না কোনোভাবে রাজ্যের শিক্ষক কর্মচারী সাধারণ মানুষ বিষয়গুলো উত্থাপন করেন, আমরা শুধু আপনাদের প্রত্যেককে নিয়ে আলোচনা করি। চলতি বছরের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ষড়শর্ত কমিশন 2026 সালের 1 লাগু হবে। তার আগে চলতি বছরের 31 অক্টোবরের মধ্যে রাজ্যের শিক্ষক কর্মচারীদের সমস্ত বকেয়া মিটিয়ে দিতে হবে। রাজ্যের শিক্ষক কর্মচারীদের শুধু ডিএ ব্যবধান, ডিএ পাওনা, ঠিক এই কথাটা সাধারণভাবে আমরা যারা উপলব্ধি করি, সাধারণভাবে যারা আমরা বুঝি, সেক্ষেত্রে সম্পূর্ণ নয়। আরও অনেক কিছু আছে, আরও অনেক পাওনা করের হিসাব আছে। বিশেষ করে কেন্দ্রীয় সরকারের শিক্ষক কর্মচারীদের নেয় রাজ্য সরকারের শিক্ষক কর্মচারীদের সমস্ত সুবিধা দেওয়ার দাবি প্রায় প্রত্যেক কর্মচারী, শিক্ষক কর্মচারী সংগঠন করে থাকে। তাদের আরও দাবি থাকে যে কেন্দ্রীয় সরকারের মতোই সেখানে বেতন কাঠামো হোক। রাজ্যের শিক্ষক কর্মচারীদের মধ্যে একটা প্রশ্ন বা বক্তব্য ইদানিংকালে খুব জোরালো হয়েছে। সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য বিজেপি সরকার এক দেশ এক ভোট বা এক দেশ এক নির্বাচন তাকে নিয়ে জোরালোভাবে তাদের বক্তব্য উপস্থাপন করে বিভিন্ন জায়গায় কর্মসূচি করছে। এবং এই কর্মসূচির মাধ্যমে যে কথাটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে সেটা হচ্ছে এক দেশ এক নির্বাচন। এই প্রক্রিয়া যদি হয় তাহলে নির্বাচন কেন্দ্রিক যে অনেক সময় থাকে তাতে উন্নয়ন কাজ ব্যাহত হয় এবং দীর্ঘ সময় ধরে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কারণে তাতে ব্যয় বেশি হয়, নির্বাচন খরচ সেখানে বেশি হয়।
যদি একসঙ্গে নির্বাচন করা যায়, এক দেশ এক নির্বাচন, ঠিক তা যদি কার্যকর হয় তাহলে আর্থিক ব্যবস্থাপনার মধ্যে সাশ্রয় থাকবে। ঠিক এই যুক্তি যখন বিজেপির আছে, ঠিক শিক্ষক কর্মচারীদের ক্ষেত্রে আরো একটা বক্তব্য হচ্ছে যে এক দেশ এক নির্বাচন যদি কেন্দ্রীয় সরকার চায় বা বিজেপি শাসিত রাজ্যগুলো চায়, তাহলে এক দেশ এক বেতন কাঠামো করতে পারে, এক দেশ এক রেশন ব্যবস্থা, সেই কথাও শোনা যাচ্ছে, এক দেশ এক পেনশন, ঠিক এই দাবিও উঠেছে। এই কথাগুলো রাজ্যের শিক্ষক কর্মচারী যারা আছেন, ঠিক এই শিক্ষক কর্মচারী যারা আছেন, ঠিক তারা বিষয়গুলো উত্থাপন করেন, বিভিন্ন মাধ্যমে কথাগুলো বলেন। তার সঙ্গে আগরতলায় আজ কর্মসূচি হলো শিক্ষক কর্মচারীদের, বাজেটের বিরুদ্ধে তাদের বক্তব্য রয়েছে। টিএসসিসি এসবি রোড এই কর্মসূচি সংগঠিত করেছে বা এই কর্মসূচি সংগঠিত করছে। আগরতলায় কর্মসূচি থেকে তারা তাদের বক্তব্য উপস্থাপন করেছেন। আমরা ভাষণ পর্বের কিছুটা অংশ আরো একবার শুনি। 12 লাখ আয় কয়জন করেন? সেখানে 140 কোটির মধ্যে মাত্র 3 কোটি। এই 3 কোটির মধ্যে আমি আপনি হয়তো পড়তেও পারি, নাও পড়তে পারি। বাকি মানুষের কি হবে? এই যে 3 কোটির মানুষের যে 12 লাখ টাকা ছাড় দিলেন, এই ছাড় তিনি কোথা থেকে তুললেন? তিনি কি দেশের 200 জন যে বিলিয়নিয়ার আছেন তাদের কাছ থেকে তুলেছেন? যারা কোটিপতি আছে তাদের থেকে তুলেছেন? মোটেই না। সাধারণ গরিব মানুষের জন্য যেটা খরচ করবার কথা ছিল, শ্রমজীবী মানুষের জন্য যেটা খরচ করবার কথা ছিল, বেকারদের কর্মসংস্থানের জন্য যেটা খরচ করবার কথা ছিল, স্বাস্থ্য খাতে যে জিডিপির 3% বরাদ্দ করবার কথা ছিল, শিক্ষা খাতে যে 6% জিডিপি বরাদ্দ করবার কথা ছিল, সেই সমস্ত জায়গাগুলি থেকে কমিয়ে তিনি এই 12 লাখ টাকা ছাড় দিয়েছেন। কাজেই বন্ধু সাবধান, মধ্যবিত্ত উচ্চবিত্ত যারা রয়েছেন তাদেরকে মধ্যে এবং শ্রমজীবী মানুষের মধ্যে একটা বিভাজন তৈরি করবার জন্য সুকৌশলে এই বাজেট তৈরি হয়েছে। আমরা ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এর বিরোধ, আমরা অল ইন্ডিয়া স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশন তাদের এই কৌশল পূর্ণ বাজেটকে তীব্র বিরোধিতা করছি এবং এই বাজেটের বিরুদ্ধে সারা দেশের মানুষ গর্জে উঠছেন। রাজ্যের ক্ষেত্রেও সমস্ত অংশের মানুষ গরিব মারার যে বাজেট, এই বাজেটের বিরোধিতা করছেন। যে বাজেটে দেশের যে ক্ষুধা নিবারণের ব্যবস্থা নেই, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা নেই, কৃষিতে যে ন্যূনতম সহায়ক মূল্য, মিনিমাম সাপোর্ট প্রাইস, এমএসপি, যার জন্য এত বড় আন্দোলন, 700 জন শহীদ হয়েছেন, এই 3টি আইন প্রধানমন্ত্রী সেদিন 1 বৎসরব্যাপী আন্দোলনের ফলে প্রত্যাহার করতে বাধ্য হয়েছিলেন। কিন্তু এই মিনিমাম সাপোর্ট প্রাইসটুকুর কথা পর্যন্ত বাজেটে উল্লেখ করা হয়নি, বাজেটে নেই। কাজেই এই বাজেট প্রতারণার বাজেট। গরিব মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে, বেকারদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। কর্মচারীদের মন জয় করবার জন্য 12 লাখ টাকার কথা বলছেন, তাহলে কেন ইউনিফাইড পেনশন স্কিম? আমাদের যে আজকের দুটি বিষয় আমরা মিছিল করছি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যানারের মধ্যে লেখা রয়েছে, আমরা মিছিলে স্লোগান তুলেছি ইউনিফাইড পেনশন স্কিম, মানে সকলের জন্য একই পেনশন ব্যবস্থা। আমাদের যে 1 টাকা কন্ট্রিবিউট না করেও যে পুরনো পেনশন ব্যবস্থা ছিল, যে সুবিধা ছিল, তাকে আপনারা নষ্ট করেছেন 2004 সাল থেকে। এবং এনপিএস এর থেকেও মারাত্মক হচ্ছে ইউপিএস, সেটাকে আপনারা নিয়ে এসেছেন গত 24শে জানুয়ারি নোটিফিকেশনের মধ্য দিয়ে এবং এটা চালু করতে চাইছেন আগামী 1 এপ্রিল থেকে। আমরা সারা দেশের সমস্ত রাজ্য সরকারি কর্মচারী, কেন্দ্রীয় সরকারি কর্মচারী, আমরা সকলে এই ইউপিএস এর বিরোধিতা করছি। এই ইউপিএস অবিলম্বে বাতিল করতে আমরা আমাদের এই আহ্বান ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এসবি রোডের ডাকে আমাদের ভারত সরকার যে এনপিএস এর পরিবর্তে নমস্কার, কে ইউপিএস বলছেন? ঘোষণা করেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। করেছেন সেই ইউপিএস এর মধ্যে যে আমাদের কর্মচারীদের অধিকার হরণ করে নেওয়ার গোপন রহস্য লুকিয়ে আছে, তার বিরুদ্ধে নমস্কার, কে বলছেন?
লড়াই সংগ্রাম করে যাচ্ছি। হ্যাঁ বলুন। আপনারা স্ক্রিনে আমরা দেখলাম যে কর্মচারী সমন্বয় সমিতি এসবিও যে আন্দোলন করছে সেই আন্দোলনকে আমরা সমর্থন করি। তখন কেন্দ্রীয় সরকার এবং যে সমস্ত রাজ্যে বিজেপি সরকারগুলো আছে এই সরকারগুলো দাবি করতেছে এক দেশ এক ভোট করার জন্য। তো এক দেশ এক ভোট যদি করতে পারে, যে দাবি করতে পারে, তাহলে এক দেশ এক বেতন কাঠামো কেন তৈরি হবে না? তাইলে তাদের যে চিন্তাধারা বেতন কাঠামোর ক্ষেত্রে বৈষম্য আর ভোটের ক্ষেত্রে এক দেশ এক শ্রেষ্ঠ ভারত, শ্রেষ্ঠ ভারত করতে গেলে বেতন কাঠামো বৈষম্য থাকলে শ্রেষ্ঠ ভারত কি করে হবে? তাদের যে কথাবার্তা, যেমন বড় নেতার থেকে ছোট নেতা এবং কুটির নেতা তামাকে একই ধরনের কথাবার্তা, ভাষার গানও তাদের একই, তাদের কৃষির সাথে তুলনা করা যে আমাদের কাছে আমরা সাধারণ গ্রাম অঞ্চলের মানুষ, আমরা কিন্তু বলতে লজ্জা হয় তাদের ভাষাটারে। আমরা ওই জায়গায় যদি লেখা বলি আমরা কম জানি, ভাষা গানটা আমরা তাদের মতো করতে পারি না। আমরা দেখছি কিছুদিন আগে এক মুক্তি দুইজন নেতারে প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিরোধী নেতারে যে বিশ্ববন্ধু যেই ভাষায় কথা বলছে সেই ভাষাটারে আমরা কৃষির সাথে যে তুলনা করাম, আমরা উদ্দেশ্যকে কি বলতে পারি আমরা? আমরা তো গ্রাম অঞ্চলের মানুষ, তারা কথাটা কতটুকু বিশ্বাস করবে? বলছিল আন্দোলন করতে হবে না। তো কেন আন্দোলন করা? এক দেশ এক মুখ্যমন্ত্রী যদি তোমরা আন্দোলন করতে পারো তাহলে দেশ এক বেতন কাঠামো করে দেবো। বাজেট কার জন্য? এই বাজেট আর 12 লক্ষ টাকা কার জন্য? এই 4.5 কোটি টাকা আমাদের মতো গরিব মানুষের যে দ্রব্যমূল্যের উপর দেওয়া তারা এই টাকা আদায় করে সমস্ত কিছু গরিবের পড়ে গিয়ে পড়ে। আমরা চাই অন্তত এগুলা বন্ধ করি, অন্তত গরিব মানুষের স্বার্থে, গরিব মানুষের স্বার্থ রক্ষাতে যাতে এই তাদের সাপোর্ট করে, তাহলে মানুষ বাঁচতে পারবো। এটুকুই বলা। করে যাচ্ছি, নমস্কার, কে করে বলছেন? যাব এই প্রতীক। হ্যাঁ বলুন। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। হ্যালো, লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। হ্যালো, আমি খবর করে যাচ্ছি, করে যাব এই প্রতিজ্ঞা নেওয়ার জন্য আমরা মিলিত হয়েছি। কারণ এই ইউপিএস এর জন্য লড়াই শুধু ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি বিরোধ করছে না, সারা ভারতবর্ষের অল ইন্ডিয়া স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশন সেই লড়াই সংগ্রাম করছে। নমস্কার, কে বলছেন? ত্রিপুরায় যে আজকে আমরা নমস্কার। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। এই বলুন টপিকটা দেখা যাচ্ছে যুক্তিগত আছে, ঠিক আছে, খুব ভালো কথা। অনেক প্রবলেম সলভ করে নানা ডেভেলপমেন্ট বন্ধ, কিন্তু এক ভোট দিলে এক দেশ এক ওনারা যে বলছেন যে আপনার সংস্থা নিশ্চয়ই এখন যেটা উনি করছেন উনি কোটি মানুষের মধ্যে হয়তো 7 কোটি লোক বাকি লোক তাদেরকে যদি দিত এই সমস্ত সবকিছু তো বন্ধ করেছে। ত্রিপুরা তো জিরো অনির্ভর হয়েছে। এখানে একটা ব্যাংক ভিত্তিক আমি এইটার নাম কি বিহার ত্রিপুরা যে এরা যে প্রশাসন করতেছে ভালো আজকে আমরা শুধু বিক্ষোভ মিছিল করলাম, আগামী দিন যোদ্ধার আন্দোলন হবে এই ইউপিএস কে বাতিল করার জন্য। আপনারা জানেন কেন্দ্রীয় সরকার 2004 সালের 1 এপ্রিল থেকে যে আমাদের যে ওল্ড পেনশন স্কিম ছিল, ডিফাইন্ড বেনিফিট পেনশন স্কিম ছিল, এই পেনশন স্কিম বাতিল করে
সে এনপিএস চালু করে, যে এনপিএস নমস্কার, কে বলছেন? এটা যে কর্মচারী চাকরি পাবেন সেই কর্মচারী। হ্যালো হ্যালো সেই কর্মচারী চাকরির বেতনের 10% টাকা জমা দিতে হবে কন্ট্রিবিউটরি। এই পেনশন যখন তার 25 বছর চাকরি সম্পন্ন হবে অর্থাৎ রিটায়ারমেন্টে যখন যাবেন, তখন কেন্দ্রীয় সরকারের এই এনপিএস এর অধীনে আমরা লক্ষ্য করলাম 60% টাকা উনি ক্যাশ পাবেন, বাকি 40% টাকা সেখানে পিএফআরডিএ রেগুলেটরি একটা ফান্ড, এই ফান্ড ম্যানেজারের কাছে চলে যাবে। এটা শেয়ার বাজারে খাটানো হবে টাকাটা। এই শেয়ার বাজার থেকে যে টাকা আসবে সেই টাকা পেনশন হিসেবে পাবেন। আমরা লক্ষ্য করেছি সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই পেনশন 900 টাকা থেকে 2000 টাকা পর্যন্ত আসে, তার বেশি আসে না। সারা ভারতবর্ষে যখন যুদ্ধার আন্দোলন চলছে, যুদ্ধার লড়াই চলছে, তখন কেন্দ্রীয় সরকার ওই 2022 সালে সেখানে টিবি সোমনাথন যে অর্থ দপ্তরের অধিকর্তাকে চেয়ারম্যান করে একটা কমিটি গঠন করেছেন। আপনারা লক্ষ্য করে থাকবেন বিভিন্ন রাজ্যে, বিভিন্ন রাজ্য সরকারগুলো যখন এই পেনশনের ব্যাপারে বিধানসভা নির্বাচন আসলে তারা প্রতিজ্ঞা দেয়, প্রতিশ্রুতি দেয়, যদি আমরা ফিরে আসি আমরা পুরনো পেনশন স্কিম আমরা ফিরিয়ে আনবো। কারণ সবাই বুঝতে পারছেন যে এনপিএস, এই এনপিএসটা শিক্ষক কর্মচারীদের অধিকারে হরণ করছে না। শিক্ষক কর্মচারীদের যে আমাদের মৌলিক অধিকারের উপর আমাদের আঘাত করছে। তাই সারা ভারতবর্ষের শিক্ষক কর্মচারীরা সারা ভারতবর্ষব্যাপী গণতান্ত্রিক আন্দোলনের মানুষ এই এনপিএস এর বিরুদ্ধে লড়াই করেছেন। তাই কেন্দ্রীয় সরকার বাধ্য হয়ে আমরা লক্ষ্য করলাম যে ইউপিএস যেটা ঘোষণা করেছে 24 তারিখ পুরনো পেনশনে যে কর্মসূচি, কারণ এই পেনশন বিল তো কেন্দ্রীয় সরকার 2004 সালে তুলে দিয়েছে, কারণ পেনশন বলতে বোর্ডে থাকবে না। কারণ এই সরকার আমরা দেখলাম 2018 সাল থেকে যে নির্বাচন দিয়েছিল, 2030 সালে কিন্তু যখন মানুষ এই কার্যকরী করতে পারলো না, কিন্তু চৌধুরী আজকে বিরোধী দল নেতা সে বলেছিল যে আমরা বামপন্থী সরকার থাকাকালীন যে প্রক্রিয়া ছিল নিয়োগ নীতি এবং পেনশন পাওয়ার নিয়োগ নীতি যেভাবে ছিল সেইভাবে আমরা কাজ করব। কিন্তু মানুষের কাছে সেই বার্তাটা দিয়েছে এবং কর্মচারী বন্ধুদের কাছেও বার্তা দিয়েছিল। কিন্তু আসলে কেন্দ্রীয় সরকার দিয়েও রাজ্য সরকার করতে পারবে রাজ্য সরকারের বিষয়, কিন্তু আসলে বামপন্থী সরকার এইসব প্রতিশ্রুতিগুলো দিচ্ছে, কিন্তু সেটাকে কোনোটাই মানুষ রাজ্যের মানুষ গ্রহণ করেনি। কারণ রেগার কাজ ঠিক রাখবে বলেছিল, কিন্তু রেগার কাজ কমিয়ে দিল কেন্দ্রীয় সরকার। কিন্তু ত্রিপুরা সরকার বামপন্থী সরকার থাকাকালীন ধরে 90 দিন কাজ করতো এবং প্রত্যেকটা ক্যাবিনেটের মাধ্যমে বেকার যুবক যুবতীদের জন্য একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতো কিছু না কিছু ভাবে সীমিত মাধ্যমে। কিন্তু সেটা সরকার আসার পর সপ্তাহে বন্ধ হয়ে গেল। যখন বামফ্রন্টের আমলে যেসব অনেকজন নিয়োগ করেছিল সমস্ত দিকে বিজেপি সরকার আসার পর থেকে নগর পঞ্চায়েতের মধ্যে অনেক কর্মচারী অনেক ডিপার্টমেন্টের সমস্ত দিয়ে ছাঁটাই করে দিয়েছে, কিন্তু সেই ছাঁটাই করার পরিবর্তে কিন্তু বিজেপি সরকার নিয়োগ করেনি। কিন্তু আসলে যখন বিজেপি সরকারের কথাগুলা পরিস্থিতিগুলা মানুষ আবার বিশ্বাস করে পুনরায় সরকারকে গঠন করলো। গঠন করার পরে 2024 সালে আসলো আবার যে প্রতিশ্রুতিগুলো কিন্তু আমরা আবার আন্দোলন করতে হলো। কাল অষ্টম বেতন কমিশনের জন্য আবেদন করছে কর্মচারী সংগঠন, ডক্টর মানিক শাহ মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছে, কিন্তু তারা আন্দোলনের কথা একটাবারও বলেনি যে আবেদন করছি আমাদের জন্য করার জন্য। কিন্তু যারা কালকে আন্দোলন করছিল তারাও কিন্তু বামফ্রন্ট আমাদের কিন্তু তাদেরকে চাকরি দিয়েছিল, তারাও কিন্তু সেটা বুঝতে কিন্তু কোন সরকার কি করেছে কোন সরকার করে নাই, কিন্তু তারা কিন্তু আবেদন করেছে, কিন্তু সেটা আরো তারা আন্দোলন করতে
করতে হবে, কারণ এই সরকার থেকে কোনো কিছু আদায় করতে হলে আন্দোলন ছাড়া কোনো করতে হবে না। কারণ যে আন্দোলন কর্মসূচি করছে সেই কর্মসূচির অঙ্গ হিসাবে মানুষ তাদের পাশে থাকবে, কারণ তারা তাদের জন্য না, তারা সমস্ত বেকারের স্বার্থেও শ্রমিকের স্বার্থ আন্দোলন করে যাচ্ছে। কারণ সরকার মিথ্যা প্রতিশ্রুতির মধ্যে দাঁড়িয়ে মানুষকে বিভ্রান্ত করছে, কারণ বড় বড় কথা বলছে, মিথ্যা কথা বলছে এবং ভাষণ দেওয়ার ক্ষেত্রে মানুষকে উৎখানমূলক কথা বলছে, বিরোধী দলনেতাকে আক্রমণ করছে, প্রাক্তন নেতাকে আক্রমণ করছে, কর্মচারীকে আক্রমণ করছে। কিন্তু আসলে মানুষ তাদের যে বাজেট নিয়ে কালকে আলোচনা করেছে, অনেকেই বলেছেন তাদের ঘোষণা করেছে নমস্কার, 24 কে তারিখ, বলছেন? তার আগে যে টিবি সোমনাথন কমিটি যদি হ্যাঁ। এক ভোট হয় এটা যেন বিরক্ত করা হয়, कारण पिंजरा में मोना है, मैं जो बोलूंगा तुम बोलोगी, ये नहीं हो सकता है। एक देश एक वोट एक बैलेट पेपर, अथवा ऑनलाइन मोबाइल फिंगारप्रिंटेর মাধ্যমে, যাতে একটা ফিঙ্গারপ্রিন্ট জায়গা দুটা ফিঙ্গারপ্রিন্ট না হয়, মানে ভোট অনলাইনে হোক, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে হোক, আর না হলে ব্যালট পেপারের মাধ্যমে হোক। এক দেশ এক ভোট, এটা যেন হয়। কারণ কেউ তো 7 বা 5টা 6টা দিচ্ছে, এখান তো হচ্ছে না। আর ব্যালট পেপার হলো একটা ভোট একটা ভোটে হবে। আর ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে হলে যেমন ব্যাংকে আমরা টাকা তুলতে গেলে ফিঙ্গারপ্রিন্ট না মিললে টাকা উঠছে না, ও ভোটের মাধ্যমে তাই ঢুকে, ফিঙ্গারপ্রিন্ট না মিললে ভোট হবে না। ফিঙ্গারপ্রিন্ট এক্সিস্ট হবে, ভোট হবে, এখানে কাজ করতে হবে না। এসব ইলেকট্রনিক ভোটার বাদ দেওয়া দরকার, কারণ মানুষ তো বুঝে শুধু একমাত্র ব্যাপারটা এটাই সত্যি, এখানে কোনো কাজ নেই। ইলেকট্রনিক ভোটারের ভিতরে আপনার বিভাগ আছে, বিভিন্ন রকমের ভাইরাস আছে বা বিদেশি টেকনিক্যাল আছে, তারা একটা ডিভাইস ইউজ করবে, আপনি যেখানে দেন সেখানে 1 নাম্বারে 2 নাম্বারে কিছু হবে। ইলেকট্রনিক ভোটার বাদ দিয়ে যদি বৃহত্তর হয়, এখানে এক ভোট এক দেশ একদম সাচ্চা ভোট, মানে এক দেশ এক ব্যালট, এটাই। ভোটার টোটালি বাদ দেওয়া হবে। আমেরিকা তো এটা বাদ দিয়ে দিয়েছে, সবচেয়ে বড় বিশ্ব দেশ আমেরিকা, এখানে ইলেকট্রনিক ভোটার এখানে আপনার বেড়া থেকে হচ্ছে। তো ভারতে তো একটা দেশ, এখানে তো ইলেকট্রনিক ভোটার বাদ করা না, এটাই একবার এক ব্যালট, শুধু একটা ইলেকট্রনিক জিনিসটাকে বাদ দিলে হবে, বলে দিচ্ছে না। কমিটি রিপোর্ট পরিপ্রেক্ষিতে আপনার 24শে আগস্ট সেই ইউপিএস তারা ঘোষণা করলেন। আমরা তাতে লক্ষ্য করলাম যে ইউপিএস এর মধ্যে কর্মচারীদের যে ওপিএস এর যে অধিকারগুলো, সেই অধিকারগুলো রক্ষিত হচ্ছে না, সেটা একটা দানবীয় কর্মচারীদের অধিকার সেখানে ছিনিয়ে নেওয়া হচ্ছে। তাই আমরা সারা ভারতবর্ষের শিক্ষক কর্মচারীরা আমরা এআইএফজিএফ সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ইউপিএস মানছি না, এনপিএস মানছি না। আমাদের যে পুরনো যে পেনশন ছিল সেই পেনশনকে আমাদের পুনরায় ফিরিয়ে আনতে হবে। যদি ফিরিয়ে না আনতে পারে তাহলে সারা ভারতবর্ষ ব্যাপী আমাদের দুর্বল লড়াই চলবে, সংগ্রাম চলবে। তারই অঙ্গ হিসেবে আমরা আজকের এই মিছিল সংগঠিত করলাম। আমরা লক্ষ্য করেছি কেন্দ্রীয় সরকার একটা সরকার থাকে জনকল্যাণমুখী সে কাজে অংশগ্রহণ করে। আমরা 1 ফেব্রুয়ারি কেন্দ্রীয় সরকারের সাধারণ বাজেটের পরিপ্রেক্ষিতে আমরা লক্ষ্য করলাম বিগত 10 বছর বাজেটের মধ্যে কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় মন্ত্রিসভায় যারা ছিলেন তারাই এখন মন্ত্রিসভায় আছেন, একদম গতানুগতিক ভাবে গরিব মারার একটা বাজেট তারা উত্থাপন করলেন। আমরা যদি লক্ষ্য করে থাকি কেন্দ্রীয় সরকার যেভাবে এবার বাজেটে গরিব মানুষকে মারার বাজেট তারা উত্থাপন করলেন, আমরা দায়িত্বশীল সংগঠন হিসেবে আমরা শুধু আমাদের দাবি দেওয়া নিয়ে আমরা সীমাবদ্ধ থাকি না। থেকে যদি বুঝলাম
বলছিলাম পুরনো পেনশন স্কিমটা থেকে আনার জন্য এসবিউটের পক্ষ থেকে সমর্থিত যে এসবিউট রয়েছে ওদের পক্ষ থেকে যে মিছিল এবং পথসভা করা হলো। তো দেখুন, এটা ওনারাও জানে এটা ফিরিয়ে আনা সম্ভব না, কারণ স্টেটে রয়েছে বিজেপি, সেন্ট্রাল রয়েছে বিজেপি সরকার। তো ওনারা যেহেতু ওইটা এখন বর্তমানে বাস্তবায়ন করছে না, তার পরিবর্তে অন্য স্কিম লাগু করেছে, তো ওইটা লাগু হবে না বা বাস্তবে কোনো মতেই হবে না। কমসে কম দিন পর্যন্ত বিজেপি সরকার রয়েছে, দিল্লিতে রয়েছে, তাই জোটের পক্ষ থেকে যে সকল শ্রমিক মানে কর্মচারী নেতা মানে বক্তব্য করে তারাও জানে, কিন্তু কতগুলো মাঠ গরম করে থাকতে হবে এবং সামনে 2-3 বছর পরে বিধানসভা ইলেকশন। তো বিভিন্ন জায়গাতে সিপিএম যারা রয়েছে দল, কংগ্রেস তারা মাঠ গরম করে প্রচার করছে, এটাই স্বাভাবিক। বিরোধী দল থাকতে হবে, একটা যে কোনো ইস্যু নিয়ে মাঠ গরম করতে হবে, জনসাধারণের সামনে যেতে হবে। এটা কংগ্রেস হোক, তৃণমূল হোক, সিপিএম হোক, এটা যা যা করছে সম্ভব হবে না যেন যে মিটিং করছে বক্তব্য রাখছে, এটাই বুঝতে হবে বুকের কথা। কারণ মাইকের সামনে দাঁড়িয়ে সরকারের বিপক্ষে কথা বলা সবার পক্ষে সম্ভব না। একমাত্র কংগ্রেস এবং বর্তমানে সিপিএম দল রয়েছে যারা বিজেপি দলের বিপক্ষে বুকের বুকে মানে চোখে কথা বলছে, বক্তব্য রাখছে বিভিন্ন আঘাত পত্রিকা পাওয়ার পরেও। তো যাই হোক, আমি এটার সমর্থন করছি বা না করছি এটা আমি কোনো দিকেই না, কিন্তু একটা কথা বলছি, দেখুন যেদিকে মানে আমরা বাতাস যেদিকে আছে ওই দিকে কিন্তু মানে ছাড়া ধরি বা সেদিকে আছে। তো কয়েকদিন আগে দেখলাম গ্রুপ ডি অফার মানে বিবেকানন্দের ময়দানের মধ্যে গ্রুপ ডি এবং কমার্সের অফার দিয়েছে মুখ্যমন্ত্রী মহোদয়ের মাধ্যমে এবং সঙ্গে ছিলেন অমিত শাহ মহোদয় দিল্লি থেকে ভিডিও কলিং এর মাধ্যমে। তো দেখলাম যে 1-1.5 মাস আগেও যে সমস্ত গ্রুপ ডি পরীক্ষার্থী মানে যারা অফার পাবে, অফার না ছাড়ার কারণে, তারা পোস্টিং না দেওয়ার কারণে তারা কিন্তু মুখ্যমন্ত্রীর বাসভবন এসটিজিটির মতো ঘেরাও করে পরিকল্পনা করেছিল। মুখ্যমন্ত্রী কিন্তু বিজেপি বিরোধিতা করেছিল মাঠে ঘাটে, সঙ্গে আমার বন্ধু বান্ধব একজন ছিল, বিজেপির এগেইনস্টে কথা বলা শুরু করেছিল এবং মানিক শাহর এগেইনস্টে। কিন্তু যখনই অফার পেল, যখনই স্বামী বিবেকানন্দ মন্দির থেকে অফারটা পেল, দিল্লিতে কোচনাকে বিধানসভা ভোট গেল, দিল্লি বিধানসভাতে বিজেপি সরকার সংঘর্ষ হল। দেখলাম যে বিজেপির গান, বিজেপির জয়গান, মোদীর জয়গান, মানিক শাহর জয়গান, জয়গান। ভালো কথা, 1 মাস আগে যে লোকটা, যে মেয়েটা বাজে ছেলেটা বিজেপির এগেইনস্টে কথা বললো, চাকরি পাওয়ার পরে পোস্টিং না হলো না, তারপরে উনি বিজেপির এগেইনস্টে কথা বলে যে অফারটা পেল স্বামী বিবেকানন্দের মাঠের মধ্যে, তখন কিন্তু বিজেপির পক্ষেই প্রচার শুরু করলো, বিপ্লবে ভালো, মানিক শাহ ভালো, মোদী ভালো। তো সাথে সাথে কেউ বলা যায় না, কারণ মানুষ কিন্তু এখন পয়সা এবং লোভের মানে পক্ষে। আর যেদিকে মানুষের মানে ফায়দা পাবে, লোভ পাবে, টাকা পাবে, ওইদিকে ভোটটা দেবে। আরেকটু আগে একজন বলেছিল যে অনলাইনের মাধ্যমে ভোট। আমি তাদের কথা বলতে চাচ্ছি, অনলাইনের মাধ্যমে যদি অনলাইনে ট্রানজাকশন হতে পারে, ইউপিআই এর মাধ্যমে অনলাইনে ঘরে বসে পয়সা দিতে পারি, তাহলে ভোটটা কেন ঘর থেকে জানা যাবে না? এক দেশ এক ভোট, আমিও সাপোর্ট করি মোদীর কথাকে, কিন্তু অবশ্যই ঘরে বসে ভোট দেওয়া যায়। যেহেতু সবার কাছে স্মার্টফোন রয়েছে, ঘরে বসে ভোট দেওয়া যায়। ওই দেশে মোদী সবচেয়ে আগে মানে কি বলবো, সবচেয়ে আগে ডিসিশন করে, তাহলে আমরা সবাই একমত হবো যে এক দেশে, কিন্তু অবশ্যই ঘরে বসে ভোট দিতে হবে মোবাইল ফোনের মাধ্যমে। ধন্যবাদ। থাকি না, আমরা সারা ভারতবর্ষের জনগণের স্বার্থে আমরা সবসময় লড়াই সংগ্রামের যারা আছে তাদেরকে 1 লক্ষ কোটি টাকা ছাড় দিলেন 2024-25 সালে। আমরা লক্ষ্য করলাম কৃষকদের একটা তো কৃষি ঋণ মুকুব করলেন না। আমরা লক্ষ্য করে দেখেছি কৃষকদের একটা প্রত্যাশা ছিল যে এই বাজেটের মধ্যে আমাদের যে সার, নমস্কার, কে বলছেন? সরঞ্জাম, বিদ্যুৎ প্রভৃতি থেকে আমাদের কর্মুক্ত। হ্যাঁ বলুন। রুগীরা কোনো কথা বলে না, কিছুই করতে পারছি না, সরকার কিছু করছে না, কিছু করছে না। এবং পুরনো পেনশন ফিরিয়ে আনার দাবি শুধু নয়, অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ
এবং ফিক্সড পে প্রথা প্রত্যাহার করে নেওয়া বা তুলে নেওয়ার দাবি যেমন প্রকারান্তরে বলেছেন, তার পাশাপাশি যারা টিআরবিটির মাধ্যমে শিক্ষকতায় এসছেন চাকরির প্রথম দিন থেকে নিয়মিতকরণের দাবিও আজ এই টিএসসিসি বিরোধ করেছে। নমস্কার, কি বলছেন? দাদা আমি শুনছি হ্যাঁ, দেখুন, ওই দিন আমি বলতে দীর্ঘদিন নিশ্চয়ই আমরা আমার ভালো সামনে শুনি বলতে পারছি যে আমি শুনি আমার বলা হলো, দেখুন 3% লোক যারা দেশটারে শাসন করতে হবে 3,000 বছর যাবত আজকে দিন তো এই 3% লোক যেভাবে স্বার্থ আদায় করতেছে, ভারতবর্ষের লক্ষ লক্ষ টাকা মন্দির আদায় করতেছে, স্কুল ছাড়া বানায় নিতেছে, স্কুল বানায় নিতেছে, কলেজ বানায় নিতেছে, 3% লোকের চাকরি ক্ষেত্র সমস্ত চাকরি তারা জেনারেল কোটাগুলি দখল করে করে জেনারেল ইউপিসি সব কোটা দখল করে তারই চাকরিতে আপনি দেখেন, আপনি আমার মিলে দেখবেন না, সত্যি বলছি আমি মিথ্যা বলছি। এই যে বাজেটের কথা বলছে, কংগ্রেস বলছে, আরে তোমরা এটা বলো না কেন যে তোমরা যে 3% ভারতবর্ষের কিভাবে শোষণ করতে হবে, ভারতবর্ষ তো এইভাবে ভালো বাজেট তারা কোনোদিনই দিতে পারবো না। 75 বছর হয়েছে দেশ স্বাধীন, 75 বছরের মধ্যে একটা বাজেট তারা করতে পারলো না। এক এক সময় একটা রাজ্যের মূল্য ছিল, এইভাবে প্রচুর রাজ্য আছে বঞ্চিত। 3% লোকের নিজের স্বার্থে তারা কাজে লাগে বসে দেশ চলে। এই লোকগুলা এই শাসক আমরা ওনারে দেখে আপনার থেকে দিকে তাদের ছেড়ে দিছে চুরি করতেছে, সরকারি কর্মচারী আইএসপিএস মন্ত্রী বা তারা যদি না লুটতো সরকারি কর্মচারী থেকে আইএসপিএস, তাহলে দেশটাতে কি পরিমাণ ভালো করে হইত। কিন্তু আজকাল পর্যন্ত একমাত্র আমরা ভীম সংগঠন যারা করি, বাবা সাহেবের বিচার দেওয়া যারা আমরা চলি, আমি সারা বাবা সাহেবের বিচার দেওয়া যে লোক আছে এগুলো আমি জানি না। কোন কোন রাজ্যে বিচার দেওয়া নিয়ে কথাবার্তা তো, আর এই যে বাকি সিপিএম কংগ্রেস এরা দেশটা পৌঁছেছে, তারা যেটা বলে না এই বিচার দেওয়া যে বিচার দেওয়া লাস্ট চালা যাবো, একদিকে মন্ত্রীরা লোকপাত করতেছে, ইনভেস্টিগেশন টিম কোনো কাজ করে না, সিবিআই ডিবিডি সব কিছু জমা দিতে। এই হইল মুক্তিমমতার অবস্থা, লুটপাট, একদিকে কর্মচারী লুটপাট, একটু নিজের মন করা মতো জিনিসপত্রের দাম বাড়ে যেতেছে। ভারতবর্ষে সরকার আছে, আপনি তারপর আপনি ভাবতে পারেন এই সবগুলো তো শুধু নিজের হাতে ক্ষমতা আনার লেগে মানুষ বলতে বাজেটে যে এখানে আমরা প্রোগ্রামের মানে খুব আচরণ দিতে লিখা দিচ্ছে ম্যাডাম সহ তারা তো নিজের কাছে ক্ষমতা আনার জন্য বলা। আপনার যেভাবে বলি আমার ব্যাখ্যাটা জানি না জনসাধারণ শুনবে কিনা, তারা এই ব্যাখ্যাগুলি জনসাধারণের কাছে পৌঁছাবে কিনা, আপনারা পৌঁছাতে পারবেন কিনা, এখানে হলো ডিফারেন্সটা। তার জন্য ভারতবর্ষ কোনোদিন যেমন লাভ করছে না, কারণ এরাও বললেন না যারা আজকে আপনার প্রবৃত্তি থেকে আমাদের প্রবৃত্তিকে আমাদের করমুক্ত করে দেওয়া হবে, সেটা করা হলো না। এই ভারতবর্ষের 80% কৃষক যে কৃষকদের উৎপাদিত ফসল এই ভারতবর্ষকে বিশ্বের মানদণ্ডে একটা জায়গায় গিয়ে রয়েছে। আমরা লক্ষ্য করলাম এই ভারতবর্ষের মধ্যে কৃষকরা আত্মহত্যা করছে, তারপর কেন্দ্রীয় সরকারের টনক নড়ছে না। এই ভারতবর্ষের কৃষকরা নিজেদের অধিকার রক্ষার জন্য এই ভারতবর্ষে প্রায় 1 বছর তারা দিল্লিকে অবরুদ্ধ করে রেখেছিলেন। অবরুদ্ধ করে রেখে তাদের যে দমনীয়, তাদেরকে দমিয়ে রাখার জন্য, তাদেরকে জীবিত মেরে ফেলার জন্য যে 3টা কৃষি আইন প্রয়োগ করেছিল, তারা কিন্তু সেই কৃষি আইনগুলো রদ করে নিয়ে গেছেন। আমরা লক্ষ্য করেছিলাম সেখান থেকে শিক্ষা নেবেন কেন্দ্রীয় সরকার, শিক্ষা নেননি। এই ভারতবর্ষে আমরা যেটা লক্ষ্য করলাম যে গরিব, আমরা গরিবের সূচকে, এই গরিবের সূচকে বিশ্ব ক্ষুধা সূচকে 127টি দেশের মধ্যে ভারতবর্ষ 105 নম্বর স্থানে আছে। তার মধ্যে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, খাদ্য নিরাপত্তায় একটা
ভারতবর্ষ যদি জনকল্যাণমুখী সরকার হয়, খাদ্য নিরাপত্তায় 10,000 কোটি টাকা বরাদ্দ হ্রাস করেছে। আমরা ভারত সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি, এই ভারতবর্ষের গরিব মেহনতি মানুষের যে খাদ্য সুরক্ষা, এই খাদ্য সুরক্ষা কিন্তু জনকল্যাণমুখী সরকার রক্ষা করে, সেই রক্ষা কিন্তু সেরা গভর্নমেন্টের ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য কর্পোরেটের হাতে কৃষি পণ্যকে ছেড়ে দেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে আমাদের লড়াই যুদ্ধ চলবে। আমরা দেখেছি এনজিএম রগা, এই এনজিএম রেগার সাহায্যে গ্রাম অঞ্চলে গরিব মেহনতি মানুষ যারা খেতে পারে না, যারা সংসার চালাতে পারে না, যারা রাস্তা ঘুমায়, যাদের বাড়িঘর নেই, তারা সেখানে এমজিএন রেগার সাহায্যে বেঁচে আছে কোন রকমে। এটা একটা রিলিফ। এই এমজিএন রেগার বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে। এবার আমরা যদি লক্ষ্য করি, প্রধানমন্ত্রী গ্রাম সেবক যোজনার বরাদ্দ কম, আমরা জাতীয় সামাজিক সুরক্ষা, বৃদ্ধ ভাতা, সেখানে দিব্যাঙ্গদের ভাতা, বিধবাদের ভাতা, এগুলি পর্যন্ত বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে। আমরা যদি লক্ষ্য করি, শিক্ষায় একটা কথা নেই, শুধু বলেছে ইন্টারনেট পরিষেবা চালু করা হবে বিদ্যালয় শিক্ষায়। উচ্চ শিক্ষার ক্ষেত্রে গবেষণায় আগে সরকারের তরফ থেকে অনুদান ছিল, এখন বলেছে যে উচ্চ শিক্ষা গবেষণায় পিপিপি মডেলে করা হবে। এই যে অবস্থাটা শিক্ষা ক্ষেত্রে করলো, আর অন্য কোনো কথা নেই সেখানে। আমরা স্বাস্থ্য ক্ষেত্রে দেখেছি প্রধানমন্ত্রীর স্বাস্থ্য যোজনা 6% কম করেছে, আয়ুষ্মান ভারতে 5.4% কম করেছে, ন্যাশনাল হেলথ যোজনায় 5.4% কম বরাদ্দ করেছে, ন্যাশনাল হেলথ মিশনে 3% এবং ন্যাশনাল টেলিমেন্টাল হেলথ 16% বরাদ্দ কম হয়েছে। অর্থাৎ শিক্ষা এবং স্বাস্থ্যকে পুরো মাত্রায় বিদেশিদের হাতে তুলে দেওয়ার একটা গভীর চক্রান্ত সেখানে শুরু হয়ে গেছে। আমরা একটা জিনিস লক্ষ্য করছি, এই কেন্দ্রীয় সরকার গরিব মানুষের স্বার্থে কিছু করছেন না, কিন্তু বড়লোকদের, কর্পোরেটদের স্বার্থে সমস্ত কিছু ছেড়ে দিয়েছেন। আমরা তেল থেকে বেল, আমরা খনি থেকে বন্দর, আমরা লক্ষ্য করেছি বিমা শিল্প, সব ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার যে বেসরকারীকরণের যে তার যে বেসরকারীকরণ যে নেশাকে সে জাগিয়ে বসেছে। আমরা লক্ষ্য করলাম যে আমাদের জীবন বীমা, যে ভারতবর্ষের বীমা শিল্পের অন্যতম এই জীবন বীমাটাকে আমেরিকার সংস্থার কাছে 100% ছেড়ে দেওয়া হয়েছে। এটা দুর্বার আন্দোলন চলছে সারা ভারতবর্ষের মধ্যে। দুর্বার আন্দোলনের মাধ্যমে সেখানে তাদের এই বীমা শিল্পে 100% যে বিদেশি বিনিয়োগ, তার থেকে আমাদের এই ভারতবর্ষকে উদ্ধার করতে হবে। আমরা লক্ষ্য করলাম এই কেন্দ্রীয় বাজেটের আগে ভারত সরকার আমেরিকার যে সমস্ত পণ্য ভারতে আসে, ভারত বিশ্বের যে সবচেয়ে বড় ধনী ব্যবসায়ী ইলন মাস্কের কোম্পানি টেসলা, এই টেসলার যত উৎপাদিত পণ্য ভারতবর্ষে আছে, এই ভারত সরকার সেই পণ্যের উপর থেকে 15% কর ছাড় দিয়ে দিলেন। আবার ওদিকে আমেরিকা, ট্রাম্প সাহেব ভারত থেকে যে সম্পদ আমেরিকাতে যায়, সেই সম্পদের 25% শুল্ক চাপিয়ে দিলেন। বারে আমার বন্ধু, ভারতবর্ষের যে সম্পদগুলো আমেরিকা যায়, যে লোহা, ইস্পাত, বস্ত্র, ওষুধ, এই শিল্পগুলি, সেখানে তারা অসহায় পড়লেন, ব্যবসায়ীরা প্রতিবাদ করলেন। এই ব্যবসায় সংকট দেখা দেবে, কর্মচারীদের সংকট দেখা দেবে। এই ভারতবর্ষের মধ্যে 1 কোটি পোস্ট খালি, 1 কোটি। আপনারা শুনলেন বিভিন্ন সময় যে কর্মচারীদের কথা, তার সঙ্গে আজ বাজেটের বিরোধিতা, তাদের বক্তব্য, এবং দুজন টিএসসিসির দুজন নেতৃত্ব, একজন চেয়ারম্যান রঞ্জিত রুদ্রপাল, অপরজন সাধারণ সম্পাদক মহুয়া রায়, দুজনেই বক্তব্য রেখেছেন। তারা দুজনেই রাজ্যের শিক্ষক কর্মচারীদের নানা যে দাবিগুলো যেমন তুলে ধরেছেন, তার সঙ্গে তারা দাবি উত্থাপন করেছেন বা বক্তব্য রেখেছেন বাজেটের বিরোধিতায়। বাজেট বিরোধিতা তাদের বক্তব্যের প্রেক্ষাপটে এই বাজেট গরিব পাড়ার বাজেট যেমন বলেছেন, ঠিক তেমনি এই বাজেট থেকে সাধারণ মানুষের কোনো উপকারে আসবে না বলে তারা অভিমত ব্যক্ত করেন। সামগ্রিক দিক থেকে বাজেটকে যে জোরালো করা হচ্ছে বিরোধিতায়, সেদিক থেকে পাল্টা কোনো কর্মসূচি থাকবে কিনা সেটা বোধহয় সময় বলবে। বাজেটের পক্ষে রাজ্যের তথাকথিত রাষ্ট্রবাদী সংগঠন মাঠে নেমে প্রচার করবে কিনা সেটা বোধহয় সময়ে জানান দেবে। তার আগে টিএসসিসি এসবি রোড বাজেটের বিরুদ্ধে আগরতলায় কর্মসূচি সংগঠিত করেছে। যদিও দুটো সংগঠন, বিএমএস প্রদেশ কমিটি এবং
স্টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাজেটের পক্ষে তাদের বক্তব্য রেখেছেন সাংবাদিক সম্মেলন এবং বিবৃতির মাধ্যমে। আজ এই যে আয়োজন ছিল সেই আয়োজন থেকে বাজেটের বিরোধিতায় আগরতলা কর্মসূচি সংগঠিত করা হলো। বলা যেতে পারে আগরতলায় কোনো শিক্ষক কর্মচারী সংগঠন বাজেটের বিরোধিতায় তারা সভা সংগঠিত করতে পেরেছে। সবাই নেতৃত্বে বক্তব্যের আরো কিছু অংশ আমরা শুনি। 1 কোটি শূন্য পদ, 50 লক্ষ সেখানে ক্যাজুয়াল লেবার, 50 লক্ষ ক্যাজুয়াল লেবার, তাদের জন্য সেখানে একটি পরিকল্পনা নেই। আমরা লক্ষ্য করলাম এই ভারত সরকার শুধু আমাদের ভাতে মারা ব্যবস্থা করছে না, এই ভারতবর্ষের আত্মসম্মানকে বিকিয়ে দেওয়ারও ব্যবস্থা করছে এই মার্কিন সাম্রাজ্যবাদ। আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, ওই আমেরিকাতে যে সমস্ত অভিবাসীরা আছেন, যারা ভিসাগত কারণে আটকা পড়ে আছেন, ওই মার্কিন সাম্রাজ্যের ট্রাম্প সাহেব একটা জিনিস আমরা লক্ষ্য করলাম, এই গত 6 ফেব্রুয়ারি 106 জন সে অভিবাসীকে আমেরিকার সেনাবাহিনীর যে বিমান, যে মাল টানা হয়, সে বিমানে হাতে পায়ে শিকলে পরিয়ে তাদেরকে ভারতের অমৃতসর বিমানবন্দরে নামিয়ে দেওয়া হয়েছে। আমরা ধিক্কার জানাই ভারতবর্ষের যারা এখন শাসন ক্ষমতায় আছে, ওই চোখে চোখ রেখে আমার এই ভারত সরকারের ক্ষমতা নেই ওই ট্রাম্প সাহেবকে বলে দেওয়ার যে আমরা মানছি না, মানব না। কারণ এই অভিবাসী শুধু ভারতের না, এই অভিবাসী বাংলাদেশের আছে, পাকিস্তানের আছে, চীনের আছে, মেক্সিকো আছে, কানাডার আছে। সেই কানাডা এবং মেক্সিকো যখন তাদের দেশে ওই মার্কিন সাম্রাজ্যবাদের বিমান বাহিরে তাদের অভিবাসী নিয়ে গিয়েছিল, তারা ফেরত দিয়ে দিয়েছেন, বলেছেন না এইভাবে আমরা তাদেরকে আমার মাটিতে নামতে দেব না, বিমানে ফেরত পাঠিয়ে। মূলত দুইটা বিষয়ের মধ্যে প্রথম বিষয়টা হলো কেন্দ্রীয় সরকারের যে জনবিরোধী বাজেট। জনবিরোধী বাজেট মানে এবারের বাজেটটা অত্যন্ত সুকৌশলে এই বাজেট পেশ করা হয়েছে। বলা হয়েছে যে মধ্যবিত্তদের জন্য 12 লক্ষ টাকা ছাড়। আসলে মধ্যবিত্তদের যে 12 লক্ষ টাকা ছাড় দিয়েছে, মধ্যবিত্ত এরকম 12 লক্ষ টাকা আয় করে আমাদের এই টাকা রোজগার করে। কাজেই এই টাকা যে ছাড় দিলেন, এটা কাদের উপর চাপিয়েছেন? ধনীদের উপর চাপিয়েছেন? না, মোটেও ধনীদের উপর চাপাননি। চাপিয়েছেন গরিব শ্রমজীবী মানুষের জন্য যে টাকাটা খরচ করা হতো সেই জায়গাটাকে ব্যয় বরাদ্দ কমিয়ে দিয়েছেন। তো কাজেই বেকারদের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই। কৃষকদের যে কোনো কর্মচারী সংগঠন বলে দাবি করেন, তারা মাঠে নেমে প্রচার করেন কিনা। আজ এই পর্যন্ত। নমস্কার, শুভরাত্রি।